আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঘটনাবহুল বছর 2024-এর বিদায়, স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশায় খ্রিস্টীয় নববর্ষ 2025, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। বিদ্যুৎ লাইনের লুজ কানেকশনে সচিবালয়ে আগুন, তথ্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, জানালেন স্বরাষ্ট্র সচিব। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম, 72-এর সংবিধানের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ দাবি। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী চাঁদাবাজ মুক্ত করতে জামায়াতের আমিরের আহ্বান, 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এবং বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে জয় দিয়ে খুলনার শুভ সূচনা। সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়ে রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বিদায় 2024, মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার রাজনীতি, সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস। নতুন বছরে নতুন আশা, নতুন সম্ভাবনা বয়ে আনবে এমন প্রত্যাশা সবার। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। নতুন আশায় নতুন বছরে অস্ত গেল 2024 সালের সূর্য। ক্যালেন্ডারের পাতা উল্টে দেখা দেবে 2025 সাল। রাতের অন্ধকার কেটে যখন রঙিন সূর্যোদয় হবে, তখন বছরের নতুন সূর্য দেখবে বিশ্ব। অন্যদিকে কালের গহ্বরে হারিয়ে যেতে থাকা 2024 সাল জন্ম দিয়েছে নানা ঘটনার। এসব ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ সহ বিশ্ব ইতিহাসে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা থেকে এশিয়ার রাজনীতি, যুক্তরাষ্ট্রের নির্বাচন, সবকিছুই যেন লেখা থাকবে ইতিহাসের পাতায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল হামাস যুদ্ধ, সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের দেশত্যাগ, মিয়ানমারের গৃহযুদ্ধ, ভারতের নির্বাচন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পের জয়। তবে সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশের নতুন গল্প। জানুয়ারিতে সংসদ নির্বাচন, ছাগলকাণ্ড থেকে আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য, কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সবশেষ আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগে নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশ সৃষ্টি। আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু হবে নতুন বছর 2025-এর যাত্রা। নতুন বছরে নতুন আশা, নতুন সম্ভাবনা বয়ে আনবে এমন প্রত্যাশা সবার। সুব্রত গাইন, চ্যানেল আই। খ্রিস্টীয় নতুন বছর 2025 উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে নতুন সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। দেশকে ভালোবেসে দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করে যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করা হবে। মঙ্গলবার ছিল 2024 সালের শেষ দিন। বছরের শেষ সূর্যাস্ত দেখতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছিল পর্যটকদের ভিড়। বিকেলের পর থেকে সমুদ্র সৈকতের কলাতলি, লাবণী, সুগন্ধা, শৈবাল পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে আছে পর্যটকদের আনাগোনা। ছবি তুলে স্মৃতি ধারণ করে রাখেন পর্যটকরা। আগে থেকেই বুকিং ছিল সবগুলো হোটেল। তবে 31st নাইট উদযাপনে সৈকতে থাকছে না কোনো আয়োজন। আগত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ফ্যামিলি সবাই মিলে এসেছি কক্সবাজারে। আম্মু, দুলা ভাই, আপু, আমার ভাই,
আমরা সবাই মিলে কক্সবাজার এসেছি, খুব বেশি ভালো লাগছে। আর নতুন বছরের শেষ দিনটা এখানে কাটাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার পালন করতে আসছি ফ্যামিলি মিলে। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে, সবাই অনেক ভালো থাকবেন। 2025 সাল যেন সবার সুন্দরভাবে কাটুক, এটাই আশা কামনা করি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নববর্ষকে বরণ করতে প্রস্তুত রাজধানীবাসী। নগরবাসীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি শাকের আদনানের কাছে। তিনি আছেন গুলশান এলাকায়। আদনান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। নবনীতা, ধন্যবাদ। আসলে প্রতি বছর এই নববর্ষকে, ইংরেজি নববর্ষকে বরণ করতে রাজধানীবাসী আসলে প্রস্তুত থাকে এবং এই জন্য আসলে রাজধানী বা নগরবাসীর জন্য যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু এবারও নেওয়া হয়েছে প্রতিবারের মতো। তো আসলে যেহেতু এই নিরাপত্তা ব্যবস্থার জন্য আসলে অনেকেই যারা গুলশান, আমি যে গুলশান এলাকা আছে, তো এখানে যেহেতু কয়েকটি রাস্তা এখানে আসলে বিকল্প রাস্তা হিসেবে কয়েকটি রাস্তা দেওয়া হয়েছে, তো সেখান দিয়ে ঘুরে যেতে হচ্ছে এখানকার যারা বাসিন্দা। তো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যদি বলতে চাই তাহলে আসলে নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোয়েন্দা পুলিশ এবং এর সঙ্গে সাদা পুলিশ এবং বোম ডিসপোজাল ইউনিট, এই সবকিছু মিলিয়ে আসলে একটা নিরাপত্তা ব্যবস্থাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য বা একটা নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নেওয়ার জন্য যা যা প্রয়োজন তাই কিন্তু এই নববর্ষকে, ইংরেজি নববর্ষকে বরণ করতে নেওয়া হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু পথ ডাইভার্সন করা হয়েছে, অর্থাৎ বিকল্প পথ হিসেবে অনেকে যেতে বলা হচ্ছে। তো এবং চেকপোস্ট বসানো হয়েছে পুলিশের এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন কোথায় যাবেন। তো তারা যদি সন্তুষ্ট হতে পারেন তাহলে হয়তোবা তারা এবং সেই সঙ্গে বিকল্প পথ ব্যবহার করতে বলছেন। তো এরকম আসলে আমরা শুধু গুলশানে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা লিংক রোডে এবং আরো দু একটি স্পটে আমরা ঘুরেছি গুলশানের, সেখানে দেখেছি যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে আপনারা জানেন যে আজকে এই প্রথম মনে হয় অনেকটা ভালো শীত পড়েছে, কনকনের শীত বেশ। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। সবার জন্য নতুন বছর নতুনের বারতা নিয়ে আসবে, মঙ্গল কামনায় সবার জন্য আবার শুভেচ্ছা। নবনীতা। আদনান, ধন্যবাদ আপনাকে। এবারে অন্যান্য সংবাদ। বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের উৎপত্তি হয়েছে। এর সাথে নাশকতা বা কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয় আগুনে কোনো মন্ত্রণালয়ের নথি নষ্ট হয়নি। চক্রমালিথা জানাচ্ছেন। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি নির্ধারিত সময়ের একদিন পর মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সামনে তদন্ত প্রতিবেদন উপস্থাপন শেষ করে বাইরে এসে এ নিয়ে সংবাদ সম্মেলন করে কমিটি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। আগুনের সূত্রপাত রাত 1টার পর। সচিবালয়ের বিল্ডিং এর একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা দুই জায়গায়, আপাত দৃষ্টিতে দুই দিকে মনে হয়েছে, বাস্তবে সোর্স একটাই। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল তদন্ত করেছে নাশকতার বিষয়টি। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই না। ফায়ার সার্ভিসের দাবি, ভবনের ভিতরে অতিরিক্ত কাঠের কাজ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র ছিল এবং এখানে বৈদ্যুতিক কেবল এবং অন্যান্য তারের একটা সমাবেশ ছিল। এগুলো আগুনটা ছড়িয়ে পড়াতে বেশ সহযোগিতা করেছে এবং অনেক দাহ্য বস্তু ওখানে ছিল। আগামীতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। তারপরেও আমরা এই যে টিমকে এতদিন তো কেউ যেতে পারে নাই, আমরা এখন বলেছি যে ওনারা হয়তো কালকে বা পরশু থেকে মন্ত্রণালয়গুলো নিজেরা অডিট করা শুরু করবে। যেই জায়গা থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে, যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে, সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করছি যে আমরা রিলিজ করতে পারবো। অতিরিক্ত পরীক্ষার জন্য কিছু আলামত সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ায় পাঠানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ থেকে 72-এর সংবিধান বাতিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার দাবিও করেছেন তারা। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দূর দূরান্ত থেকে আসা ছাত্র জনতা জড়ো হতে থাকে। বিকেল 3টায় শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষিত মার্চ ফর ইউনিটি সমাবেশ। জনগণের ঐক্য, ফেসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষাকে সুসংহত করে জুলাই গণ অভ্যুত্থানের এমন ঘোষণাপত্রের দাবি জানানো হয় সমাবেশ থেকে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। যে কোনো মূল্যে ফেসিবাদ প্রতিরোধের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে কেবল জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় এ জাতি একতাবদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারলেই হবে ফেসিবাদের চির অবসান। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি সমাবেশে যোগ দিয়েছে দেশের বিভিন্ন এলাকার ছাত্র জনতা। 72-এর সংবিধান বাতিল চেয়ে তারা বলেন, বিদ্যমান সংবিধান মানুষের মৌলিক চাহিদা পূরণ করছে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন সমাবেশে যোগ দেয়া ছাত্র জনতা। মহসিন হোসেনের ভিডিওর চিত্রে আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। 3রা আগস্টের মতো আবারও স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় জমায়েত হয় ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানান তাদের প্রত্যাশার কথা। আমরা চাই যে নতুন একটা দেশ গড়তে, যেই দেশটা হবে বৈষম্য মুক্ত। যে ঘোষণাপত্র আসবে সেখানে আমরা চাই তারা আমাদের দেশ পুনর্গঠন নিয়ে কিছু তাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবে। প্রত্যাশা একটাই যে আগের ঘটনাগুলো যেন রিপিট না হয়, বৈষম্য যেন কোনো কিছুতে না থাকে। আমি দেখতে চাই, আমার শেষ দেখার চিত্রটা হতে চাই, আমি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। মার্চ ফর ইউনিটির সমর্থনে জুলাই আগস্টের আহত ও নিহতদের পরিবাররা বলেন, সরকারের উচিত দ্রুত শহীদ ও আহতদের তালিকা প্রকাশ করা। পঙ্গুত ছিলাম 45 দিন, পরে আমার ডান পা কেটে ফেলতে হয় চিকিৎসা নেওয়ার পরে। এই রাষ্ট্রের কাছে আমাদের একটাই চাওয়া, আমরা যাতে আমাদের ছেলেদের যাতে ফাঁসির রায়টা যাতে আমরা শুনতে পারি। যারা স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে, প্রয়োজনে তাদেরও প্রতিহত করার হুঁশিয়ার করেন তারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছলে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হন। কেন আজকে আমরা বারবার বলা সত্ত্বেও কেন এখানে পুলিশরা আমাদেরকে বাধা দেয়, কিন্তু
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন ৭২-এর সংবিধান অস্বীকার করার কোনো উপায় নেই, এমনকি ৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে তুলনা করা যাবে না। রাজধানীর পুরনো পল্টনের দলটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি জাতির জন্য স্বাধীনতা একবারই আসে, এর সঙ্গে আর কোনো কিছুই মিলানো উচিত হবে না। ৫ই আগস্টের পর সাংবাদিকদের চাকরিচ্যুতি, হত্যা মামলা দিয়ে হয়রানি, ব্যাংক হিসাবের তথ্য চেয়ে নাজেহাল করার তীব্র সমালোচনা করেন সাবেক এই ছাত্রনেতা। গণ অধিকার পরিষদের দুই অংশের একসাথে হওয়া উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজিত হয়। মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, ৭১কে অস্বীকার করার কোনো উপায় নেই। আর ২৪ কিংবা ১৮ কিংবা ৯০ এর সাথে কিন্তু ৭১-এর তুলনা হয় না। ৭১ আমাদের জন্ম হয়েছে। এখন গণহারে যাকে তাকে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর বলে অনেক হাউসে আপনার চাকরিচ্যুত করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, অনেক সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ব্যক্তিগত স্বার্থের কারণে। এই ঘটনাগুলোর আমরা নিন্দা জানাই এবং সাংবাদিকদেরকে যেন হয়রানি না করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট পেলে নির্বাচন কবে হবে এ সম্পর্কে ধারণা করা যাবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও নির্বাচনের সময় ঠিক করা হয়নি বলেও জানান তিনি। কুমিল্লায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় উপলক্ষে সাংবাদিকদের সিইসি আরও জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আবুল কাশেম হৃদয়ের তথ্য ভিডিও চিত্রে জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। কুমিল্লায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা। প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন কবে হবে এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি, তাই স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার ১৬ তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। কারণ অনেকগুলো সংস্কার কমিশনের রিপোর্ট আসবে, আমাদের ইলেকশন কমিশনের সংস্কার কমিশন আছে, বা ক্যামেরা সিস্টেমের কথা বলছে, কেউ আবার প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে, জানি না রিপোর্টে কী আসে। তো এই জন্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। সিসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতির কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্যিকারের একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। মানুষ যখন আমাদের কর্মকাণ্ড দেখবে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তারা আস্থা আমাদের দিকে উপর আস্থা রাখতে শুরু করবে। আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, একদম প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমরা এই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ১৬ আনা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, সবার সহযোগিতা নিয়ে। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদারের সভাপতিত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং কুমিল্লা অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা সভায় অংশ নেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী দল। ক্ষমতায় থাকলেও হত্যা করে, না থাকলেও হত্যা করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যারা জামায়াতে ইসলামীকে ব্যাংক লুটেরা ও চাঁদাবাজ বলে তারা যেন নিজেদের চেহারা আয়নায় দেখে নেয়। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে আসা দলটির শপথধারী ৭,০০০ সদস্য ও জামাতের শীর্ষ নেতাসহ ছাত্র সংগঠনের প্রতিনিধি ও বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরের নেতাকর্মীদের দেশের জন্য আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কারা দখলদার আয়নায় মুখ দেখলেই বোঝা যাবে। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্ষাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজ্জিস আলম বলেন,
ফ্যাসিবাদ মুক্তির অন্যতম সহযোদ্ধা ছাত্র শিবির। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে হবে জানিয়ে বিগত সরকার সম্পর্কে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, তাহলে সব ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে। ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সম্মেলনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি মেধা ও যোগ্যতার মধ্য দিয়ে সকল প্রকার প্রপাগান্ডাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্র শিবির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 2025 সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম, আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। নতুন সভাপতি জাহিদুল ইসলামের আগে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে MBA করছেন। নতুন সেক্রেটারি জেনারেল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সদ্য প্রয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও নোবেল বিজয়ী জিমি কার্টার এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সকালে অধ্যাপক ইউনুস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। হাইকমিশনে খোলা শোক বইয়ে শোক বার্তাও লেখেন তিনি। দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে ভারত। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা সকালে বাড়িধারায় হাইকমিশনের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ইউনুস হাইকমিশনারের সাথে সংক্ষিপ্ত কথা বলেন এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সাথে স্মৃতির কথা বলেন। এরপর প্রধান উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি এবং সহকর্মী নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে বাড়িধারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান। প্রধান উপদেষ্টা সেখানে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মার্কিন দূতাবাসে খোলা শোক বইতে একটি শোক বার্তা লেখেন। দূতাবাসের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান US চার্জ দ্য অ্যাফেয়ার্স মেকান বলটেন। দূতাবাসে তার সংক্ষিপ্ত অবস্থানের সময় প্রধান উপদেষ্টা তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে বলটেনকে বলেন তিনি জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন। প্রধান উপদেষ্টা বলেন কার্টার মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির জন্য গোটা বিশ্বে পরিচিত ছিলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। এবারে আই স্পোর্টস। চাঁদপুরের মেঘনা নদীতে MV আল রাখেরা জাহাজের 7 খুনে 7 দিন রিমান্ড শেষে আসামি আকাশ মণ্ডল ইরফানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোর্শেদুল আলমের আদালতে তোলা হয় তাকে। প্রায় 5 ঘন্টা আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় আকাশ মণ্ডল। জবানবন্দি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গত 25শে ডিসেম্বর আকাশ মণ্ডলকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। আকাশ মণ্ডল সে মাস্টারমাইন্ড হিসাবে ঘটনা সম্পৃক্ততা স্বীকার করে সে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেওয়ার জন্য মত প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় তার 164 জবানবন্দি আজকে 31/12/2024 তারিখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করেছে। ইনভেস্টিগেশন স্টেজে আছে, সকল কিছু তদন্তে বের হয়ে আছে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন, সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফেরদাউস, সাবেক প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের সহ 7 জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান দুদক মহাপরিচালক। গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 8 জন, বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু 6000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে থাকা রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, সাবেক এমপি শাহরিয়ার আলম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী সহ 8 জন এবং সিন্ডিকেটে সোনা চোরাচালানের অভিযোগে আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়াল এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানান দুদক মহাপরিচালক। মামলা প্রমাণের সহায়ক গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া না যাওয়ার কারণে এই মামলাটি তখন এফআরটি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে নতুন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি বিভিন্ন উৎস থেকে কমিশন প্রাপ্ত হয়েছে, সেই প্রেক্ষিতেই মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে অপহৃত বনকর্মী সহ 18 জনকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাব 15-র সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, উদ্ধার অভিযানে অপহরণে জড়িত 2 জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে অপহরণ চক্রটিও শনাক্ত করা হয়েছে। বিকেলে টেকনাফের নীলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে স্থানীয় জনতা, বন বিভাগের সহায়তায় পুলিশ, র্যাব, এপিবিএন সদস্যরা উদ্ধার অভিযান চালান। সোমবার সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছিলেন তারা। তবে এখনও 9 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, অপহৃত বনকর্মীগুলোকে রাতে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ভুক্তভোগী পরিবারগুলোকে ফোন দিয়েছিল। পরে মঙ্গলবার বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। সাউথ কোরিয়ায় সামরিক আইন জারির ঘটনায় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিওলের একটি আদালত। দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা সংস্থা সিআইও জানিয়েছে, সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধে সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে। 3রা ডিসেম্বর আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন। এর পরপরই তা প্রত্যাহার করা হয়। এই ঘটনায় কয়েকদিনের মধ্যে তাকে বরখাস্ত করে সাউথ কোরিয়ার পার্লামেন্ট। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের অমর কাব্যগাথা নকশি কাঁথার মাঠ নিয়ে মঞ্চ নাটক। সাজু ও রূপায়ের প্রেম কাহিনীতে নির্মিত নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শিশির রহমান। মুন্সিগঞ্জে থিয়েটার সার্কেলের কালজয়ী নাটক এই নকশি কাঁথার মাঠ। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে কৃষি সংবাদ। খুলনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নত মানের চারা ও জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। বাগানীদের কাছে উন্নত মানের চারা পৌঁছে দিলে তারা দীর্ঘমেয়াদী উৎপাদন বাড়াতে পারবেন বলে মনে করছেন কৃষিবিদরা। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। খুলনা জেলায় যারা ছাদ বাগান করেন তাদের ইউএসএআইডির অর্থায়নে ইউসি ডেভিসের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নত মানের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের 25 জনকে 525টি উন্নত মানের ফল, সবজি এবং ঔষধি গাছের চারা সহ 525টি জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। আমাদের যে প্রয়োজনীয় যে গাছগুলো এখানে জানেন যে ফলজ গাছ আছে, ওষুধি গাছ আছে, সবজির গাছ আছে, এগুলো সবই দিচ্ছে, জিও ব্যাগও দিচ্ছে, অর্থাৎ আমাদের লাগানোর কোনো সমস্যা নাই। এটা ভার কম হবে, আমাদের ছাদ নষ্ট কম হবে। এদের যে উদ্যোগটা এটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে, যে উন্নত মানের যে জিও ব্যাগগুলো দিচ্ছে এইগুলা, তারপরে এই গাছ ছাদ বাগান করার যে প্রক্রিয়া, জিও ব্যাগগুলো আমাদের ছাদের ক্ষতি থেকে অনেক
বাঁচতে পারি আমরা। সবজি আমার কাছে আমি 15 দিন 20 দিন 1 সপ্তাহ পর আমি সবজি পাই, সেজন্য আমি বেশিরভাগ আমার সাথে এখন সবজি করি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে লাভবান হওয়ার পাশাপাশি কৃষি খাতের টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শহর এবং শহরতলি এই এলাকাগুলোতে যে সমস্ত বিল্ডিং আছে, উঁচু উঁচু ইমারত আছে, এই ইমারতগুলোতে যদি আমরা গাছপালার পরিমাণ বাড়াতে পারি, যেমন ছাদ বা যে কোনো বিল্ডিংয়ের ব্যালকনি, এখানে যদি গাছপালা লাগাই, তো সেই গাছপালা থেকে কিছুটা হলেও এই যে নগরায়নের যে নেগেটিভ ইফেক্টগুলো, সেক্ষেত্রে আমরা কিছুটা ইমপ্রুভ করতে পারবো। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আগ্রহীরা ছাদ বাগানের বিভিন্ন দিক সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশে খ্রিস্টীয় নববর্ষে আতশবাজি ও ফানুস পোড়ানোর কারণে বাড়ছে শব্দদূষণ ও বায়ুদূষণ। বিরূপ প্রতিক্রিয়ায় পাখি সহ অন্যান্য জীববৈচিত্র্যের যেমন হুমকি তৈরি করছে, তেমনি ঝুঁকিতে জনস্বাস্থ্য। দীর্ঘমেয়াদে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি পোষাতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জনসচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। সাবিনা হাসান জানাচ্ছেন। আতশবাজি অনেকের জন্য বিনোদনের উৎস হলেও তা জীববৈচিত্র্য, বিশেষত পাখিদের জন্য বিপর্যয়কর। পরিবেশ প্রতিবেশে দূষণ ছড়ানোর পাশাপাশি শিশু, বয়স্ক তথা জনস্বাস্থ্যেও ফেলে বিরূপ প্রভাব। গবেষণা বলছে, আতশবাজির উচ্চ শব্দ পাখিদের ব্যাপক মানসিক চাপ সৃষ্টি করে। সংবেদনশীল শ্রবণ ক্ষমতার অধিকারী হওয়ায় পরিযায়ী ও বিশ্রামরত পাখিরা বাসা, ডিম বা বাচ্চা ফেলে চলে যাওয়ায় আরও বিপন্ন হয় বাস্তুতন্ত্র। আতশবাজির উচ্চ শব্দ শুধুমাত্র পাখিদেরই নয়, ভয়াবহ ক্ষতি করছে অন্যান্য বন্যপ্রাণীরও। ফলে দেশ জুড়ে কমে যাচ্ছে স্থানীয় জীববৈচিত্র্য। আতশবাজি থেকে নির্গত গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং ক্ষুদ্র কণিকাগুলো বায়ুমানের ওপর খারাপ প্রভাব ফেলে। পার্টিকুলেট ম্যাটারগুলো দূষণের মাত্রাকে আরও বাড়িয়ে দেয় এবং এই দূষিত বাতাস যখন সেবন করে তখন মানুষের ফুসফুসের গভীরে গিয়ে এগুলো কার্যকরী হয়। অন্যদিকে আতশবাজির যে বিকট শব্দ রাত্রেবেলায় প্রকম্পিত হয়, তখন বন্য প্রাণী, বিশেষ করে পশু পাখিরা ভয়ে তাদের বাসা থেকে পালিয়ে যায়। শুধু তাই নয়, ভয়াবহ দূষণে নানান স্বাস্থ্য জটিলতার পাশাপাশি হতে পারে মৃত্যু পর্যন্ত। আতশবাজির প্রভাব কমাতে বিকল্প উপায়ে গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির পাশাপাশি দরকার সার্বিক জনসচেতনতা। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্য মতে 2017 থেকে 2024 পর্যন্ত গত 7 বছরে নববর্ষ উদযাপনের কারণে বায়ু দূষণ বেড়েছে 19%। সাবরিনা হাসান, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছেন। সকাল 9টায় ওই উপজেলার ডুবাওই বাজারে আকিজ বেভারেজ কোম্পানিতে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল 9টার দিকে আকিজ কোম্পানিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। মিজান ও গাজী মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর। তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অনেক দেরিতে হলেও গণ অভ্যুত্থানের সব পক্ষের সম্মতিতে একটি গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরিতে সরকারের বোধোদয় হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এবি পার্টি।
মঙ্গলবার গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র বিরোধ নয়, ঐক্য প্রসঙ্গে দলের বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। দেরিতে হলেও সরকারের এই উদ্যোগ গ্রহণকে তিনি স্বাগত জানান এবং ছাত্ররা এই পদক্ষেপ থেকে সরে এসে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করায় তাদেরও অভিনন্দন জানান। সংবাদ সম্মেলনে ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান এবং অন্যরা। হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন ১০০ কোটা নির্ধারণের দাবি জানিয়েছে হজ এজেন্সির মালিকরা। ডিআরইউতে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সুষ্ঠু ব্যবস্থাপনায় হজ প্রতিপালনের লক্ষ্যে বক্তারা ধর্ম উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। 2025-এর হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু করতে অংশগ্রহণকারী প্রতিটি এজেন্সিকে একটি বারকোড বা মিশন ভিসা প্রদান করা সহ 5 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে নজরুল ইসলাম লিটনের সভাপতিতে কাজী নজরুল ইসলাম ফিরোজ ও এহসান হাবিব মাওলার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলার বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মীর মনিরুজ্জামান তপন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সেন্টু। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, জুলাই আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বাঙালি জলসা ও সুফি কালামের আসর অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট নাথ শিল্পী ও কাওয়ালি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা শ্রোতাদের বিমোহিত করেছে। জনপ্রিয় নাথ শিল্পী ও কাওয়াল এমদাদুল ইসলাম, নুরুল মোস্তাফা, আলী আসগর, শিশু শিল্পী আহমেদ তকি এবং শিল্পী কাউসাইন রেজার পরিবেশনা বিশেষ নজর কেড়েছে পুরো অনুষ্ঠান জুড়ে। এবার খেলার খবর। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঘটনাবহুল বছর 2024-এর বিদায়, স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশায় খ্রিস্টীয় নববর্ষ 2025, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। বিদ্যুৎ লাইনের লুজ কানেকশনে সচিবালয়ে আগুন, তথ্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, জানালেন স্বরাষ্ট্র সচিব। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম, 72-এর সংবিধান মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ, দাবি। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী, চাঁদাবাজ মুক্ত করতে জামায়াতের আমিরের আহ্বান। 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এবং বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে জয় দিয়ে খুলনার শুভ সূচনা, সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়ে রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।